আসসালামু আলাইকুম, সবাইকে ত্রয়ীতে স্বাগত। আজকে আমরা খুব দারুণ একটা টপিক নিয়ে কথা বলবো, পদাবলী সাহিত্য ও ব্রজবুলি ভাষা। তাহলে এখানে টার্ম হলো দুইটা, খেয়াল করে দেখো, একটা হচ্ছে পদাবলী সাহিত্য আর একটা হলো ব্রজবুলি ভাষা। ব্রজবুলি ভাষা কি জিনিস আর পদাবলী সাহিত্য কি জিনিস, এই দুইটা জিনিসকে টাচ করার আগে আমাদেরকে আরেকটা জিনিস একটু শিখতে হবে, বাংলা সাহিত্যের যুগ বিভাগটা। আমাদের বাংলা সাহিত্যে তিনটা যুগ আছে, তোমরা জানো। প্রথম যুগ যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের সময়কাল হলো 650 থেকে 1200 সাল পর্যন্ত। আর পরেরটা যেটা, সেটা হচ্ছে মধ্যযুগ। এই মধ্যযুগ যেটা, সেটা হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। আর এখন যেটা চলছে, এটার নাম হচ্ছে আধুনিক যুগ। এই আধুনিক যুগ যেটা, আধুনিক যুগ এটা হলো 1801 থেকে বর্তমান, মানে এখন চলমান অবস্থায় আছে আর কি। হ্যাঁ, এখন এই পদাবলী সাহিত্যের কথা যে বললাম, ব্রজবুলি ভাষার কথা যে বললাম, এটা কোন সময়ের কথা, তাই না? এটা হচ্ছে সব থেকে প্রাসঙ্গিক ব্যাপার। এটা হচ্ছে এই যে এই সময়ের কথা। 1800 সাল পর্যন্ত আসা যাবে না, তার আগেই ঘটনা শেষ হয়ে যাবে। অর্থাৎ প্রাচীন যুগ যেখানে গিয়ে শেষ হয়েছে, সে তারপরে মধ্যযুগের শুরু। এই যে মধ্যযুগের শুরুর যে সময়টা, তখন হচ্ছে পদাবলী সাহিত্য। তাহলে পদাবলী সাহিত্য এবং ব্রজবুলি ভাষা, এই যে দুইটা যেগুলো আমরা বললাম, পদাবলী প্লাস এই ব্রজবুলি। ব্রজবুলি তো ভাষার নাম, মানে আজকের যে টপিক আমরা নিয়ে কথা বলতেছি, এই দুটোই হচ্ছে এই সময়ের কথা, মধ্যযুগের কথা। এবার চলো তাহলে একটু শিখে নিই দুটো জিনিস আসলে কি। পদাবলী সাহিত্য হলো হিন্দু ধর্মের কৃষ্ণ আর রাধা, এই দুইজনের প্রেমলীলা সম্পর্কিত যে সাহিত্য, এগুলোকে পদাবলী সাহিত্য বলা হয়। এই হলো কৃষ্ণ আর কে, আর হচ্ছে রাধা। এই রাধা আর কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কিত সাহিত্য। এটার ধর্মীয় ব্যাখ্যা হচ্ছে, কৃষ্ণ এখানে পরমাত্মার প্রতীক, রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক। কৃষ্ণকে পাওয়ার জন্য রাধা যেরকম সর্বস্ব ত্যাগ করে তার দিকে ধাবিত হয়েছে, ঠিক একইভাবে হিন্দু ধর্মের ব্যাখ্যায় বলা হয় যে পরমেশ্বর বা ভগবানকে পাওয়ার জন্য তার যে সৃষ্টি, এভাবে সমস্ত কিছু ত্যাগ করে তার দিকে ধাবিত হবে। বাট পদাবলী সাহিত্যে এখানে কৃষ্ণকে মানব রূপে, রাধাকে মানবী রূপেই দেখানো হয়েছে। কিন্তু প্রতীকী অর্থে বলা হয় যে কৃষ্ণ হচ্ছে ভগবান বা পরমেশ্বর, আর রাধা হচ্ছে এখানে জীবাত্মার প্রতীক। তো পদাবলী কি তাইলে? অনেকগুলো পদ, এগুলোকে যদি তুমি বহু বচনে বলো তাহলে হয়ে যাবে পদাবলী। আমরা বচনের মধ্যে পড়ছি আবলি শব্দটা অপ্রাণীবাচক শব্দের সাথে বসে, যেমন পদাবলী, পদ আর তার সাথে আবলি, কবিতা তার সাথে আবলি, কবিতা বলি, ওইরকম। তাহলে এই পদগুলো কি? এই পদগুলো হলো রাধা আর কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক কবিতা, সোজা কথা। তাহলে পদাবলী সাহিত্যের সংজ্ঞা ক্লিয়ার হইল। মধ্যযুগে লেখা রাধা এবং কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক যে সাহিত্য আছে, এটাকে বলা হয় পদাবলী সাহিত্য। এটার আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী। এখন অনেকে বলবে, ভাইয়া পদাবলী বলতেছিলেন, এটাই তো ভালো, আবার বৈষ্ণব পদাবলী বলতে গেলেন কেন? হিন্দু ধর্মের ব্যাখ্যা অনুযায়ী কৃষ্ণের স্বর্গীয় নাম হচ্ছে বিষ্ণু। কৃষ্ণের পৃথিবীর নাম কৃষ্ণ আর স্বর্গের নাম বিষ্ণু। রাধার পৃথিবীর নাম রাধা, স্বর্গের নাম লক্ষ্মী। তাহলে পৃথিবীতে যারা রাধা আর কৃষ্ণ, স্বর্গে তারা হচ্ছে বিষ্ণু আর লক্ষ্মী। তো এই যে বিষ্ণুর যারা উপাসক, তাদেরকে বলা হয় বৈষ্ণব। বুঝতে পারছো কথাটা? তো এই জন্য বৈষ্ণব বেসিক্যালি, বিষ্ণু বেসিক্যালি কৃষ্ণই। সুতরাং এই যে রাধার কৃষ্ণের যে প্রেম লীলা, এই জন্য একে বলা হয় বৈষ্ণব পদাবলী। কারণ বিষ্ণু কৃষ্ণই, তারই আরেক নাম, স্বর্গীয় নাম। তো এখন মধ্যযুগে চারটা প্রধান সাহিত্য ধারা ছিল, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো। চারটা প্রধান সাহিত্য ধারার একটার নাম হচ্ছে তোমার এই পদাবলী সাহিত্য। গুণে মানে, সাহিত্যিক গুণে সব থেকে উৎকৃষ্ট মানের সাহিত্য যেটা, সেটা পদাবলী সাহিত্য। মধ্যযুগে চারটা প্রধান ধারা, অপ্রধান ধারা আছে মনে করো আরও 5-6টা। তো চারটা প্রধান ধারার মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের সাহিত্যকে বলা হয় এই পদাবলী সাহিত্যকে বলা উৎকৃষ্ট সাহিত্য। ওকে, এখন আসো ব্রজবুলি ভাষা, এই জিনিসটা কি? ব্রজবুলি হলো এই বাংলা ভাষা প্লাস মৈথিলি ভাষা, এই দুই ভাষা মিলে একটা আর্টিফিশিয়াল ভাষা, এটাকে বলা হয় ব্রজবুলি ভাষা। বাংলা ভাষা আর বিহার, ভারতের বিহারের এলাকার একটা এলাকা আছে, বিহারের মধ্যে নাম হচ্ছে মিথিলা। মিথিলা এখন মানুষের নাম হয়, মেয়েদের নাম হয়, আর বিহারে একটা জায়গার নামই আছে মিথিলা। এই মিথিলা এলাকার যে ভাষা, ওটার নাম মৈথিলি ভাষা। ওটা বাংলা ভাষারই কাছাকাছি। তোমরা যারা বিহারি ভাষা শুনছো, ইন্ডিয়ার বিহারের ভাষা, কিছু শব্দ বাংলার সাথে তুমি মিল পাবা। আসামের শব্দের যে আসামের ভাষা, বাংলার সাথে মিল পাবা, কারণ ভাষা তো এরিয়া ধরে চলে, তাই না? আমাদের বাংলাদেশের পরে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ, তারপরেই তো বিহার। তো বিহারের মিথিল অঞ্চলের ভাষাটার নামই হচ্ছে মৈথিলি ভাষা।
এই বাংলা ভাষা আর মৈথিলি ভাষা দুটাকে একত্র করে একটা আর্টিফিশিয়াল ভাষা বানাইছিলেন মধ্যযুগের একজন কবি, তার নাম হচ্ছে বিদ্যাপতি। এই বিদ্যাপতি প্রথম এই ব্রজবুলি ভাষাটা তৈরি করেছিলেন। এটা একটা আর্টিফিশিয়াল ভাষা, আমি আবারও বলছি। পরবর্তীতে অনেক কবি ব্রজবুলি ভাষাতে লিখছেন, যেমন তোমরা জ্ঞানদাসের নাম জানো, হ্যাঁ, চণ্ডীদাসের নাম জানো, এমনকি আধুনিক কালে আসার পরে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত ব্রজবুলি ভাষায় লিখছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতার বইয়ের নামই আছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এই যে দেখো, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটা রবি ঠাকুরের লেখা একটা বই, কবিতার বই, এবং এটা পুরোটাই হচ্ছে তোমার বৈষ্ণব পদাবলী বা রাধাকৃষ্ণের প্রেম নিয়ে লেখা। রবি ঠাকুর বিদ্যাপতির দ্বারা এত বেশি প্রভাবিত হয়েছিলেন, বিদ্যাপতির ফ্যান হয়ে গেছিলেন, ফ্যান হয়ে তারপরে নিজেই পদাবলী সাহিত্য লিখে ফেলাইছেন, এবং রবি ঠাকুর নিজে ব্রজবুলি ভাষায় লিখছেন। যদি কোনোদিন পরীক্ষায় চলে আসে ব্রজবুলি ভাষায় রবি ঠাকুর কোন কবিতার বই লিখছেন, উত্তর হবে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। যদি পরীক্ষায় প্রশ্ন হয় ব্রজবুলি কোন দুইটা ভাষার সম্মিলন, বাংলা আর মৈথিলি, যদি প্রশ্ন হয় ব্রজবুলিতে কয়টা ভাষা আছে, দুইটা, বাংলা আর মৈথিলি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, ভাইয়া ব্রজবুলি ভাষা তো বুঝলাম, এই ভাষাতে লেখা হয়েছে এমন কিছু একটা শোনান। চলো একটু এমন কিছু একটা শুনে আসি। হে সখী হামারি দুঃখের নাহিকো ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। তোমরা বই ভেদে বিভিন্ন জায়গায় এই বানানগুলোর একটু এদিক ওদিক পাইতে পারো, আমার সাথে হয়তো নাও মিলতে পারে কিছু কিছু জায়গায়। আমি নিজে এক এক বইতে এক একটা শব্দকে, যেমন ওর শব্দটাকে এক এক বইতে এক এক রকম ভাবে পাইছি। যা হোক, মূল কথায় আসো। হে সখী হামারে দুঃখের নাহিক ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এর দ্বারা বুঝাইছে কি? দেখো, হে সখী মানে একজন আরেকজনকে বলতেছে, রাধা বলতেছে তার এক সখীকে, বান্ধবীকে, হামারি আমার, দুঃখের নাহিক ওর, আমার দুঃখের কোনো শেষ নাই। কেন এত দুঃখ কেন? এ ভরা বাদর, এ ভরা বর্ষায়, মাহ ভাদর ভাদ্র মাসে, শূন্য মন্দির মোর, আমার মন্দির শূন্য। অর্থাৎ রাধা তার আরেক বান্ধবীকে বলছে, হে সখী আমার দুঃখের শেষ নাই। কেন এত দুঃখ কেন? বলছে ভরা বর্ষায়, ভাদ্র মাসে আমার মন্দির শূন্য। তোমরা অনেকে বলবা ভাদ্র মাসে বর্ষা হয়? বর্ষা না আষাঢ় মাস, শ্রাবণ মাস। হ্যাঁ, ভাদ্র মাসেও বর্ষা থাকে। এখন তো বর্ষাকাল বা কোনো সিজনেরই ঠিক নাই। আমরা ছোটবেলায় আমরাই দেখছি ভাদ্র মাসে ব্যাপক পানি। যাই হোক, রাধা বলছে যে এই ভরা বর্ষায় ভাদ্র মাসে আমার মন্দির শূন্য। তাহলে আসল অর্থ কি? আসল অর্থ হচ্ছে এটা, আমার এখন ভরা যৌবন, কিন্তু আমার বয়ফ্রেন্ড কৃষ্ণ আমার দিকে তাকায় না, আমাকে পাত্তা দেয় না। তুমি বৈষ্ণব পদাবলীর কাহিনী পড়লে দেখবা অনেকগুলো পর্ব আছে, একটা পর্ব এমন দেখানো হয় কৃষ্ণ রাধার জন্য খুব পাগল। একটা সময় পরে রাধা কৃষ্ণকে পাত্তা দিতে দেয় না, লাস্টে আবার যখন রাধা কৃষ্ণকে পাত্তা দেওয়া শুরু করে, কৃষ্ণ আবার রাধাকে পাত্তা দেয় না, তখন রাধার আবার খুব খারাপ লাগে। রাধার যে খারাপ লাগা, এটাই পদের মধ্যে উঠে আসছে। এটা বিদ্যাপতির লেখা একটা পদ। বুঝতে পারছো কথাটা? তাহলে আমরা ব্রজবুলি ভাষাও শিখলাম, আমরা এখান থেকে ব্রজবুলি ভাষার পদও দেখলাম, এবং বৈষ্ণব পদাবলী সাহিত্য বলতে কি বোঝায় এটাও আমরা শিখলাম। এই কথাটাই ভাইয়া এখানে লিখে দিছি। দেখো, মধ্যযুগের সাহিত্যিক গুণে উৎকৃষ্ট সাহিত্য হলো পদাবলী সাহিত্য। পদাবলী সাহিত্যকে বৈষ্ণব পদাবলীও বলা হয়, এবং রাধার কৃষ্ণের প্রেম লীলা এই সাহিত্যের প্রধান বিষয়বস্তু। আশা করি বুঝতে পারছো মধ্যযুগের এই জায়গা থেকে বিশেষত অ্যাডমিশন এবং তার পরবর্তী যে ধাপগুলো আছে, এখানে ব্যাপক, খুবই হট টপিক এই জায়গাটা। আর যারা বয়সে ছোট আছো তোমরা জেনে রাখলা, জানার কোনো শেষ নাই, বোঝার কোনো শেষ নাই, তাই না? তো আমরা শেষ করব। তোমরা এই জিনিসগুলো অবশ্যই শেয়ার দিও, ভালো লাগলে জানাও কমেন্টে, এবং সবথেকে বড় ব্যাপার যেটা, তোমাদের যে ডিমান্ড, তোমরা কী চাও, কীভাবে চাও, সেগুলো জানাবা। আমরা তোমাদের বইয়ের সিলেবাসের টপিক ধরে ধরে আগাচ্ছি, শীঘ্রই এগুলো তোমাদের সামনে আসবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।